দর্শক, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে নিয়ে আসার বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম বিগত কয়েকদিন ধরেই দেখছি পাচার হওয়া অর্থ ফেরানোতে বেশ কিছু সফলতা সিআইডি দুদকের লক্ষ্য করা যাচ্ছে। আপনি সাবেক মহাপরিচালক, সেই আগের দিনগুলোর তুলনায় এখনকার যে সফলতাগুলো আসছে এগুলোকে আসলে কিভাবে দেখছেন পাচার হওয়া অর্থ ফেরানোকে? আগের দিনের সফলতা তেমন পাচার হওয়া অর্থ তেমন ফেরত আসেনি। 1/11-এর সময়ে অল্প কিছু এসছিল, তারপরে দীর্ঘ যে সময়টা গেছে বিগত সরকারের সময়টা, তাতে পাচার হওয়া অর্থ মোটেও ফেরত আসেনি। সেই দিক থেকে এখন যেটি দেখা যাচ্ছে যে কিছু হয়তো ক্যাসিনোর অর্থ টর্থ এইগুলো সামান্য কিছু ফেরত এসছে, কিন্তু বেশিরভাগ অর্থই ফেরত আসেনি। যেগুলো আপনার বড় বড় অর্থ পাচার হয়েছে, সেইগুলোর অনুসন্ধান এখানে চলমান আছে। হয়তো দুদক কিছু করছে, সিআইডি কিছু করছে, এর ভিতরে হয়তো কিছু আপনার ক্রোক বা ফ্রিজের আদেশ আছে, সেইগুলো সেই সমস্ত দেশগুলোতে ইয়ে করা হয়েছে কিনা, দেশগুলোতে এক্সিকিউট করানো হয়েছে কিনা। কারণ পাচার হওয়া অর্থ যদি করতে হয় তাহলে তো আদালত থেকে আদেশ নিতে হবে। আদালতের আদেশ ছাড়া বাইরের দেশে কোনো পাত্তা দেবে না। তাহলে আদালতের আদেশে নিয়ে সেটা আবার একটা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বলে, সেই রিকোয়েস্টটা পাঠাতে হয় সেই দেশে। সেই দেশে পাঠালেই তো হবে না, সেই দেশে ওটাকে কার্যকর করবার একটা উদ্যোগ নিতে হয়। সেটা আমাদের এখান থেকে নেওয়ার কথা আর কি, যে হয়তো দুদক বা সিআইডি যারাই এই অনুসন্ধান করছে তারা আদালত থেকে আদেশ নিয়ে তারপরে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার এইটাকে তার যে দেশের পাঠাবে সেই দেশের যে ভাষা, সেই ভাষায় অনুবাদ করে কনভিন্সিং কিছু আপনার ডকুমেন্ট বা তথ্য প্রমাণ এইগুলো দিয়ে তারপরে ওখানে পাঠাতে হয়, এবং তারপরে একটু পার্সু না করলে ওইগুলো এক্সিকিউট হয় না। তো এইটা হচ্ছে সাময়িক একটা ব্যবস্থা, যে বিচার যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত ক্রোক ফ্রিজ করে এটা আটকে রাখা, যাতে করে যারা অপরাধী তারা যেন এই সম্পদ হস্তান্তর করতে না পারে। কিন্তু চূড়ান্তভাবে বাজেয়াপ্ত করে ফেরত আনতে গেলে আদালতের রায় লাগবে, শাস্তি লাগবে, যে ওই আসামি এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে এবং তার এই সম্পদগুলো আদালত থেকে আদালত বাজেয়াপ্ত করবে রাষ্ট্রের অনুকূলে। তারপরে রাষ্ট্র সেইটা ফেরত আনবার জন্য উদ্যোগ নেবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি সব ক্ষেত্রে? বড় চ্যালেঞ্জ তো ওইটাই, যে প্রথমত আমাদের দেশের চ্যালেঞ্জ একটা, যে বিচার দ্রুত করা। যদি এই সম্পদ তো ক্রোক বা ফ্রিজ করে রাখা হয়েছে সাময়িক সময়ের জন্য, মানে যতদিন বিচার না হয় ততদিনের জন্য, কিন্তু বিচার করাটাই তো আমাদের এখানে চ্যালেঞ্জ। যেহেতু হচ্ছে যে আপনার আমাদের বিচারের যে গতি, সেই গতির কথা বিবেচনা করেই আমি বলছি যে অনেক অনেক সময় লেগে যায়। এত সময় লাগলে তো এইটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে বিচারকে দ্রুত করতে হবে। এবং আপনি যদি দুর্নীতিবাজদের বা এই যে পাচারকৃত অর্থ, তারা এটাও এক ধরনের দুর্নীতি, তো যারা এই ধরনের করছে তাদেরকে যদি আমরা শাস্তির আওতায় আনতে না পারি, তাদের সম্পদ যদি বাজেয়াপ্ত করতে না পারি, তাহলে তো তাদের কাছে কোনো বার্তা যাচ্ছে না, সমাজেও কোনো বার্তা যাচ্ছে না, এবং তাদেরকে প্রকৃতপক্ষে সাজাও খাটানো যাচ্ছে না। তো সেই জন্যে আদালতের সাজা করাটা হচ্ছে দরকার, এবং সাজা করাতে গেলে দ্রুত বিচারটা করতে হবে। দ্রুত বিচার করে সাজা হলে, বাজেয়াপ্ত আদেশ হলে, তারপরে সেটি সেই দেশে আবার এটাকে কার্যকর করা, সেইটা হচ্ছে আর একটা চ্যালেঞ্জ। সেখানে সরকার টু সরকার যোগাযোগের ব্যবস্থা আছে, পার্সু করার প্রয়োজন আছে। এইগুলো হচ্ছে আপনার বিরাট রকমের আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশ অনুপাতে কি ভিন্নতা আসে, যে এই দেশ অনুযায়ী সহযোগিতার হাতটা এরকম অন্যান্য দেশের? সেইটা তো নির্ভর করবে আমাদের দেশ কতখানি ওই দেশকে কনভিন্স করতে পারছে বা কতখানি আপনার সমতে আনতে পারছে। সেইটার এখানকার যারা আমাদের এই কাজগুলো করবেন তাদের দক্ষতার উপরে নির্ভর করবে। সাথে কিছু যেটি বলছিলাম, যে তাদেরকে কনভিন্স করার মতন যে আপনার তথ্য প্রমাণ, আদালতের রায়, সেগুলোও যাতে তাদেরকে সন্তুষ্ট করতে পারে, কনভিন্সিং হয়, সেইগুলো করা। এবং বাইরের দেশ থেকে ফিরিয়ে আনাটাই
বিরাট একটা চ্যালেঞ্জ, কারণ তারা আছে হলো তাদের এখতিয়ারে, তারা সন্তুষ্ট হলেই না ফেরত দেবে। এখন আমি বলছি যে আমার দেশের আসামি, আমার মামলায় আমার দেশের আইনের আসামি, এখন ওরা আবার দেখবে যে ওইটা আবার তাদের ওখানে অপরাধ হয় কি না হয়, সেগুলো আবার অনেক সময় দেখবার বিষয় আছে। কাজেই মানে চ্যালেঞ্জ তো পরবর্তীতে অপেক্ষা করছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বিচার করে সমাপ্ত করা, বিচারটা একদম চূড়ান্ত পর্যায়ে শেষ করা, মানে আমাদের যতগুলো ধাপ আছে আপনার হাইকোর্ট, আপিল বিভাগ ইত্যাদি, এই সমস্ত যদি থাকে তাহলে সেইগুলো সমাপ্ত করার পরে তারপরে বাইরের দেশের সঙ্গে নেগোসিয়েশন করা, সেইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বর্তমানে যতগুলো কেস আছে, দুদকের অগ্রগতি কিভাবে দেখছেন, বা আমাদের দেশের যে আপনি বললেন আইনি জটিলতা কোনো চোখে পড়ছে কিনা? আইনি জটিলতা তেমন নেই, যেটি মানে এইটা তো বাইরের দেশের সঙ্গে করতে গেলে আমাকে তো একটা লিগ্যাল ফরম্যাটে যেতেই হবে, এবং তাদের আমরা আমাদের দেশের বললাম আর তারা দিয়ে দিল সেটা তো নয়, এটা তো অপরাধ প্রমাণ করতে হবে। সেজন্য আইনানুগভাবে আদালত থেকে সাজা দেওয়ার ব্যাপারটা, সেটা আইনানুগ প্রক্রিয়া, এই ক্ষেত্রে খুব একটা জটিলতা নেই। কিন্তু যেটি জটিলতা সেটি হচ্ছে কাজের ক্ষেত্রে আমাদের এখানে আদালতগুলোতে অনেক সময় লাগে, এখানে লয়াররা ইনভলভ, এখানে সরকার ইনভলভ, সাক্ষী ইনভলভ, তারা আপনার এই সাক্ষীগুলো দ্রুত করতে পারেন কিনা, এই সমস্তগুলোই হচ্ছে বিচারের প্রক্রিয়ায় বাধা হয়। সেই বাধাগুলো যাতে না হয় সেইটা প্রথম থেকে খেয়াল রাখা। এখনও তো ধরেন দুদকের মামলা তো অনেকগুলোর ক্ষেত্রে হয়নি, হয়তো অনুসন্ধান পর্যায়ে আছে, তাহলে বিচারে যেতে গেলে তো মামলা করতে হবে এবং সেই মামলায় তদন্ত রিপোর্ট দিতে হবে, তারপরে বিচার শুরু হবে। তাহলে এখনও তো অনেক দূর বাকি। এর মধ্যে তো দুদকে 3 মাসের উপরে হয়ে গেল কমিশন শূন্য, সুতরাং দুদকের কাজ খুব একটা যে এগুচ্ছে আমার কাছে তা মনে করার কোনো কারণ আমি দেখছি না। হ্যাঁ, যখন কমিশন থাকে তখনই খুব একটা কাজ, তদন্ত বা অনুসন্ধানের কাজগুলো খুব একটা যে দ্রুত গতিতে এগোয় তা এগোয় না। তার কারণ থাকতে পারে যে ডকুমেন্ট বেস, যেহেতু কাগজপত্রের ভিত্তিতে করতে হয়, সেই কাগজপত্র দ্রুত পাওয়ার ক্ষেত্রে যে তাদের দক্ষতা, সে এবং আরও যে সমস্ত আইন কানুন প্রয়োগ করার দরকার সেগুলো অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হয় না, যার ফলে কাগজপত্র পাচ্ছি না এই বলে তারা বসে থাকে। কিন্তু কাগজপত্র পাওয়ারও তো ব্যবস্থা আছে, সেই কাগজপত্রগুলো পেয়ে দ্রুত আপনার তদন্ত রিপোর্টগুলো আদালতে যদি সাবমিট করা হয় এবং যদি বিচারটা দ্রুত হয়, এইগুলো হচ্ছে আপনার চ্যালেঞ্জ। অনেক সময় শোনা যায় যে বলা হয় যে মামলা চলতে চলতেই সেই পাচারকৃত অর্থ আবার অন্য কোথাও সরিয়ে ফেলা হয়। হ্যাঁ, সেটা তো হচ্ছে যে যদি আমার ওই অর্থের উপরে প্রথমত ওই যে অর্থটাকে আমার সঠিকভাবে লোকেট করতে হবে যে ওটা কোথায় আছে, তারপরে এই আমাদের দেশের আদালত থেকে সেইটাকে ক্রোক বা ফ্রিজ, যদি অর্থ হয় ব্যাংকে থাকে তাহলে ফ্রিজ কথা বলা হয়, ফ্রিজ করা, অর্থাৎ ওইটা ওখানে থেকে যাবে, আর কেউ এটা হস্তান্তর করতে পারবে না বা ট্রানজ্যাকশন কোনো করতে পারবে না। তাহলে সেই ফ্রিজ অর্ডারটা যদি আমি ওখানে এক্সিকিউট করাতে না পারি তাহলে হস্তান্তর হয়ে যাবে। তাহলে আমার ওই দিকেও খেয়াল রাখতে হবে যে অনুসন্ধান পর্যায়েও ফ্রিজ করার ইয়ে আছে, আইন আছে, বিধান আছে। তাহলে অনুসন্ধান পর্যায়েও যদি ফ্রিজ করে রাখা হয়, কিন্তু শুধু অনুসন্ধান পর্যায়ে ফ্রিজ করে রাখলাম তারপরে বসে থাকলাম, তাহলে তো লাভ হচ্ছে না। একটা সময়, দীর্ঘ সময় পরে গিয়ে যদি আমি মামলাই করতে না পারি, সাজাই করতে না পারি, তাহলে তো ওই ফ্রিজ আর টিকবে না, সে সময় ওই ফ্রিজটা উইথড্র হয়ে যাবে, আসামির সম্পদ আবার আসামির কাছে ফেরত চলে যাবে। সুতরাং সেটা যাতে না যায় সেই জন্যই যেগুলো ফ্রিজ করা আছে সেগুলো তো আছেই, যেগুলো ফ্রিজ করা হয়নি সেইগুলো ফ্রিজ করতে হবে। আর যদি স্থাবর সম্পদ হয় তাহলে সেগুলো ক্রোক করার ব্যাপার আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে নিয়ে আসা নিয়ে। বিভিন্ন দিক নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম।